ধরাম করে একটা শব্দ হওয়ার সাথে সাথে গোটা বিছানায় ভূমিকম্প অনুভূত হলো। অতিরিক্ত আতঙ্কে সব লেগে আসা চক্ষুচোরা তড়িৎ গতিতে খুলে বুকে হাত চেপে হাঁপাতে লাগলো অনু। এই মুহূর্তে মস্তিষ্ক একেবারে অচল তার। চোখের সামনে সবকিছু কেমন জানি ঝাপসা ঝাপসা ভাব। অতিরিক্ত ভয়ে মুহূর্তের মধ্যে ঘেমে চপচপে অবস্থা শরীরের। গলার কাছে নিঃশ্বাসটা আটকে রয়েছে যেন। যখন ঘুমের নেশাটা একটু একটু করে কাটলো তখন দেখলো তার বিছানায় কেউ একজন উপর হয়ে শুয়ে আছে। ভয়ে হাত পা পুনরায় গুটিয়ে নিল অনু। রুমটা অন্ধকার করা। মাথার পাশে মোবাইলটার ফ্ল্যাশ লাইট জেলে হাতড়ে হাতড়ে সুইচ বোর্ড খুঁজে লাইট জ্বাললো ঘরে। তারপর বেডের দিকে তাকিয়ে দেখলো হাত পা চারিদিকে ছড়িয়ে মেঘনা ঘুমোচ্ছে। সারা গায়ে তার সেই গত রাতের সাজ পোশাক। মুহূর্তেই অনু বুকের মাঝে হাত চেপে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। বাপরে বাপ, যা ভয় পেয়েছিল আরেকটু হলেই প্রাণ পাখি ফুরুত করে উড়ে পালাতো। টি টেবিলের উপর রাখা চক থেকে গ্লাসে জল ঢেলে খেয়ে গলাটা ভিজিয়ে কাপা বুকটাতে একটু শান্ত করলো। তারপর আস্তে ধীরে গিয়ে শুয়ে পড়ল মেঘনার পাশে। মোবাইল চেলে দেখলো সময়টা তখন ভোর 4:30 ঘরে। গত রাতের কথা মনুস্পটে ভেসে উঠল। পুনরায় বুকের ভিতর কাঁপলো দুরু দুরু করে। চোখ বন্ধ করে ঘুমের চেষ্টা করতে লাগলো কিন্তু পারল না। মেঘনা তারই পাশে মুখ হা করে ঘুমোচ্ছে। বিশ্রী অ্যালকোহলের গন্ধে গা গুলিয়ে উঠছে একেবারে। ওড়না নাকে চেপে ঘুমানোর চেষ্টা করলো পাশ ফিরে। বেশ কিছুক্ষণ শোয়ার পর মনে হলো কেউ ওর কোমরে হাত বোলাচ্ছে। ভালো করে দেখলো মেঘনা ঘুমের মধ্যে ওর কোমরের উপরে হাত ফেলেছে। হাতটা সরিয়ে দিয়ে আবার শোয়ার চেষ্টা করতেই মেঘনা ঝাঁপিয়ে পড়লো অনুর উপর। বিড়বিড় করে কী সব বলতে লাগলো আর বারবার চাপটে ধরতে লাগলো। অনু মেঘনার অবস্থা দেখে ভয়ে এক লাফ দিয়ে মেঝেতে গিয়ে পড়ল। তারপর দৌড়ে গিয়ে সোফায় গিয়ে বসলো। নিজের মাথা চাপড়ে বিড়বিড় করে বলল, হে ঈশ্বর, কেন যে আসতে গেলাম এখানে? সব দোষ ওই লোকটার। কে বলেছিল পার্টি দিতে? আর দিবেই যদি, একটু ভদ্র পার্টি দিলে কি হতো? অভদ্রলোক। দেওয়ালে পিঠ ঠেকিয়ে হাঁটুর উপর মাথা রেখে বসে আছে তনু। গায়ের শাড়ির আঁচলটা ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। আজ দু চোখের অশ্রুধারা বাঁধ ভেঙেছে। সেই সাথে শুরু হয়েছে মাথার মধ্যে অস্বাভাবিক লাগা। একটুখানি পর মনে হলো কেউ তার মাথার উপরে হাত বোলাচ্ছে। হাঁটুর ওপর থেকে মুখ তুলে তাকিয়ে দেখলো পাখির সামনে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। পাখিকে দেখে ঠোঁট ভেঙে কান্না বেরিয়ে এলো। দুহাতের বাঁধনে জড়িয়ে নিল পাখিকে। তারপর অজস্র চুমুতে ভরিয়ে দিল ছোট্ট নিষ্পাপ মুখমণ্ডলটি। পাখিও তার মায়ের আদর পেয়ে গুটিয়ে রইল মাতৃপক্ষে। কিছু সময় কাটানোর পর মিসেস শর্মা প্লেটে করে খাবার সাজিয়ে তনুর হাতে ধরিয়ে বললেন, বাচ্চাটা সেই সকাল থেকে না খেয়ে আসে ম্যাডাম। আমাদের সকালে কোনো রকমে একটু খেয়েছে, প্লিজ ওকে একটু খাইয়ে দিন। এতক্ষণ তনুর ধ্যানেই ছিল না যে পাখি না খেয়ে রয়েছে। মনের মধ্যে প্রচণ্ড খারাপ লাগা কাজ করলো। মনে মনে নিজেকে ধিক্কার দিল। কেমন মা আসে, তার বাচ্চাটা সকাল থেকে না খেয়ে আছে অথচ তার হুঁশ নেই। তনু তাড়াতাড়ি চোখের জল মুছে ওয়াশরুমে গিয়ে হাত ওয়াশ করে পাখিকে খাওয়াতে বসলো। পাখিও চুপটি করে মায়ের কোলে বসে খেয়ে নিল কোনো প্রকার বায়না না করে। খাওয়া দাওয়া শেষে মুখ মুছিয়ে কোলের মধ্যে নিয়ে তনু বসে আছে আর পাখি অবাক নয়নে তার মাম্মামকে দেখে যাচ্ছে। এরই মাঝে দু চোখ আবার ভিজে উঠল তনুর। অক্ষি কোটর হতে অশ্রুবিন্দু কপাল বেয়ে গড়িয়ে পড়তে লাগলে পাখি তার ছোট্ট ছোট্ট কোমল হাত দুটি দিয়ে মুছে দিয়ে বলল, তুমি কাঁদতো কেন মাম্মা? তুমি তো গুড গার্ল, তাই না? পাপাই কি তোমাকে বকেতে? পাখির দিকে তাকিয়ে মলিন হেসে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো তনু। তা দেখেই পাখি ঠোঁট ফুলিয়ে বলল, পাপা এলে আমি বুকু করে দেব, ঠিক আছে? তোমাকে আমি আদত করে দেই। পাখির মিষ্টি কথা শুনে আবার মাথা হেলিয়ে হ্যাঁ করতেই পাখি মিষ্টি করে কয়েকটা চুমু লাগিয়ে দিল তার মাম্মামের সারা মুখমণ্ডলে। সকাল প্রায় 6:10 বাজে। চারিদিকে যখন আলো ফুটে উঠেছে তখন অনু আর ঘরে না থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো বাইরে।
না, আর থাকা যাচ্ছে না এখানে। একে তো গত রাত থেকে না খাওয়া, তার উপরে চিত্রা আর পীযূষের সিনেমাটিক সিন, তারপর ভোরবেলা মাতাল মেঘনার মাতলামি, এত কিছু আর নিতে পারছে না অনু। সকালবেলায় বাইরে বেরিয়ে ভাবলো প্রথমে খাবারের সন্ধান করতে হবে, তারপর শুভ্র দাদাভাইকে খুঁজতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি পৌঁছানো দরকার। তিনতলা থেকে নেমে নিচে আসলে দেখে গার্ডেনে যেখানে কাল রাতে ডিজে পার্টির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল সেখানে কিছু লোকজন পরিষ্কার পরিচ্ছন্ন করছে চারিদিক। তাদের কাছে গিয়ে খাবারের খোঁজ করলে তারা জানালো এ বিষয়ে তাদের কোনো কিছু জানা নেই, কারণ তারা শুধুমাত্র ময়লা আবর্জনা পরিষ্কার করতে এসেছে। জানবেই বা কেমন করে? সমস্ত খাবার তো বাইরে থেকে পার্সেল হিসেবে আনা হয়েছিল। যা কিছু বাকি ছিল বাসনপত্র থেকে এক্সট্রা খাবার সবকিছু গুটিয়ে নিয়ে ক্যাটারিংয়ের লোকজন বেরিয়ে গেছে ভোর রাতে। এদিক ওদিক ঘুরলো কিছুক্ষণ, কিন্তু খাবারের জায়গার সন্ধান পেল না। অগত্যা আবার উঠে আসতে লাগলো সিঁড়ি বেয়ে ওপরে। প্রায় 2 তলা উঠে আসার পর হঠাৎ গুরু গম্ভীর এক আওয়াজ শুনতে পেয়ে পিলে চমকে উঠল অনুর। এই মেয়ে, এত সকালে এখানে কি করছো? আর একা একা চারিদিকে ঘুরঘুর করছো কেন? কথাগুলো বলতে বলতে পীযূষ সিঁড়ি ভেঙে নিচে নেমে অনুর সামনে এসে দাঁড়ালো। অনু নজর তুলে পীযূষের দিকে তাকাতেই লজ্জায় লাল হয়ে উঠল। কাল রাতে ঘটা ঘটনা মনে পড়ল। পীযূষ অনুর অমন চুপ করে থাকা দেখেই তুড়ি বাজালো। তুড়ির শব্দে অনুর ধ্যান ভঙ্গ হতেই তাকিয়ে দেখলো পীযূষ তীক্ষ্ণ দৃষ্টি মেলে ভ্রুযুগল ভাঁজ করে ওর দিকেই তাকিয়ে আছে অনিমেষ। মুহূর্তেই আবার কেঁপে উঠল সে। ভয়ে হাত পা থরথর করে কাঁপছে। ওর মনে হচ্ছে এই যে লোকটার সিক্রেট সে জেনে ফেলেছে, এখন যদি পীযূষ বুঝে যায় তাহলে না জানি কি শাস্তি দেবে ওকে। ভয়ার্থ চোখ মুখ দেখে পীযূষ আবার এক ধমক লাগালো। এই মেয়ে, তখন থেকে কি এত আকাশ পাতাল ভাবছো? যে প্রশ্ন করেছি তার উত্তর দাও। আর যদি এই মুহূর্তে উত্তর না পাই তাহলে আমি কি করব আমি নিজেও জানি না। আমি বাড়ি যাব। কেন? আমার এখানে একদম ভালো লাগছে না। অনুর খারাপ লাগছে শুনে। পীযূষের চিত্রার কথাটা মনে পড়ল। কাল রাতে পার্টিতে চিত্রা অনুর সাথে যে দুর্ব্যবহার করেছে তা তার জানা। খারাপ লাগা কাজ করলো পীযূষের মনে। তারপর হঠাৎ মনে পড়ল অনু তো কিছু না খেয়েই নিজের রুমে চলে গেছিল, আর বের হয়নি। কারণ অনু পার্টি ছাড়ার সাথে সাথেই সেও অনুর পিছন পিছন ওর রুম পর্যন্ত এগিয়ে গেছিল। প্রায় 12:30 পর্যন্ত ওর রুমের সামনে হাঁটাহাঁটি করেছে। তারপর চিত্রা আসে ওখানে। চিত্রাকে দেখেই রাগে চলে ওঠে পীযূষের মস্তিষ্ক। চিত্রাকে এক প্রকার জোর করে ওর রুমে নিয়ে যায় কিছু কথা ক্লিয়ার করার জন্যে। তারপর চিত্রাকে রুম থেকে বার করে দিয়ে সেও আর বের হয়নি। আর রাতের খাবার তারও খাওয়া হয়নি। অনুর শুকনো মুখের দিকে তাকিয়ে বুঝলো মেয়েটার খিদে পেয়েছে, তাই হয়তো নিচে খাবারের খোঁজে গেছিল। পীযূষের সামনে বলতে লজ্জা পাচ্ছে। অন্তর থেকে একটা গভীর শ্বাস ফেলে বলল, আজ মনে হয় না সন্ধ্যার আগে সুব্রতা, চন্দনা বৌদি আর মেঘনা বাড়ি ফিরতে পারবে। কি? ভয় পাওয়ার কিছুই নেই। আমি এক্ষুনি বাড়িতে রওনা দিব আর তোমাকে সাথে করে নিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। আন্টি আমায় তোমাকে নিয়ে আসতে বলেছে, সো ডোন্ট বি আফ্রেড। যাও, নিজের রুমে গিয়ে লাগেজ ব্যাগটা নিয়ে এসো তাড়াতাড়ি। গো ফাস্ট কিউট। পীযূষ তাকে নিয়ে যাবে শুনে ভীষণ খুশি হলো অনু। যাক বাবা, শেষ পর্যন্ত বাড়িতে তো যেতে পারবে ভেবেই খুশি মনে দৌড়ে চলে গেল নিজের রুমে। ব্যাগপত্র গুছিয়ে বের হতে যাবে তখনই হঠাৎ মনে পড়ল পীযূষের কিউটি বলাটা। মুহূর্তের মধ্যে কেমন জানি একটা অদ্ভুত শিহরণ দোলা দিয়ে গেল মনে। বুকের মধ্যে ধুকধুক শব্দ হলো। হালকা উষ্ণতায় কানের লতি গরম হয়ে গেল। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল অনু। তারপর গাড়ির হর্নের শব্দে সম্বিত ফিরতেই লাগেজ ব্যাগটা কাঁধে নিয়ে দরজাটা ভিজিয়ে রেখে ঠোঁটের গোড়ায় মুচকি হাসি হাসতে হাসতে নিচে নেমে গেল অনু। তারপর চলে গেল একদম পার্কিং এরিয়ায় যেখানে পীযূষ তাকে দাঁড়াতে বলেছে। আর এদিকে দোতলার সিঁড়ির পাশে দাঁড়িয়ে সমস্ত ঘটনা নিজের চোখে আর সমস্ত কথা নিজে কানে শুনে ক্রোধের অগ্নিতে চলে উঠল চিত্রা। হাত দুটো মুষ্টিবদ্ধ করে বলল, কিউটি? হ্যাঁ, তুমি শুধু একবার দেখো পীযূষ, তোমার এই কিউটির আমি কি হাল করি। আমার সাথে যে তুমি মাইন্ড গেম খেলছো তা কি আমি বুঝিনি ভেবেছো?
এক সময় তোমাকে ডাম্প করেছিলাম বলে আজ তুমি আমার নিজের প্রতি দুর্বল বানিয়ে ডাম্প করলে, তাই তো? আজ পর্যন্ত আমি সবাইকে রিজেক্ট করতাম, আর সেখানে তুমি আমাকে এত বড় অপমান করলে, সাথে রিজেক্টও। এর প্রতিশোধ আমি নেবই নেব। আর তাছাড়া এই মেয়ের সঙ্গে আমার অনেক হিসেব নিকেশ বাকি। দুপুর গড়িয়ে প্রায় বিকেল। পাখি তার মাম্মামের কোলে ঘুমিয়ে পড়েছে। পাখিকে অনু আর কোলে তুলে ফ্লোর থেকে উঠে বিছানায় শুয়ে দিল। তারপর জানালার কাছে গিয়ে থাই গ্লাসটা সরিয়ে অনিমেষ নয়নে চেয়ে রইল দূর আকাশের পানে। এদিকে মাথার মধ্যে যন্ত্রণাটা ক্রমশ বেড়ে চলেছে। কয়েক মিনিট দাঁড়ানোর পর আর পারল না দাঁড়িয়ে থাকতে। ধপ করে বসে পড়ল জানালার নিচে ফ্লোরে। সারাদিন খাওয়া হয়নি, ইচ্ছেও নেই কোনো রকম, শুধু ফ্রেশ হয়েছে সে। রুদ্র সেই যে দুপুরের আগে বেরিয়েছে প্রমাণ আনতে এখনো ফেরেনি। হঠাৎ রুমে প্রবেশ করলো রুদ্র। মিসেস শর্মাকে ডাক দিয়ে পাখিকে পাঠালো তার রুমে। তারপর সোজা তাকে বলল যতক্ষণ সে ফোন না করবে ততক্ষণ যেন এই অ্যাপার্টমেন্টে পা না রাখে। তনু রুদ্রের আওয়াজ পেয়ে আস্তে ধীরে রুমের বাইরে এসে ডাইনিংয়ে দাঁড়ালো। দেখলো রক্তাক্ত অবস্থায় এক যুবক দাঁড়িয়ে, তার কলার চেপে দাঁড়িয়ে আছে দুজন বলিষ্ঠ পুরুষ। আর এদিকে সোফার উপর বসে আছে রুদ্র, আর তার পাশে আর একজন বলিষ্ঠ পুরুষ। রুদ্র আর চোখে একবার তনুকে দেখে নজর ফিরিয়ে তাকালো সেই বিধ্বস্ত যুবকের দিকে। তনু ভালো করে যুবকটির দিকে তাকিয়ে দেখলো সে আর কেউ নয়, এই সোসাইটির একজন গার্ড, নাম তমাল। মাঝে মাঝে পাখিকে নিচে গার্ডেনে খেলতে নিয়ে গেলে দেখা হতো। বাঙালি, তাই মাঝে মাঝে দু একবার কথাও হয়েছে। কিন্তু ওর এমন অবস্থা কিভাবে হলো? এসব ভাবনার মাঝখানেই রুদ্র গলায় ঝাঁঝ ঠেলে বলল, এবার ঝেড়ে গাছো। মারাত্মক হিংস্র গর্জনে কেঁপে উঠল তনুশ্রী। শাড়ির আঁচল মুঠোয় ভরে দুই আঙ্গুলে পেঁচাতে লাগলো সমানে। সে রুদ্রের এই ব্যবহার দেখে হতবাক হয়ে আছে। কি এমন হয়েছে যে এই গার্ড তার প্রমাণ দেবে? হঠাৎ কান্নার শব্দ কানে এলো। তনু তাকিয়ে দেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে তমাল বলে ছেলেটা। স্যার বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই। তনুশ্রী ম্যাডাম আমাকে প্রেমের জালে ফাঁসিয়েছে। তমালের মুখে এমন কথা শুনে মুহূর্তেই অবাক তনু। কি বলছে এই ছেলে? প্রেমের জালে ফাঁসিয়েছি মানে? তমাল কাঁদতে কাঁদতে আবার বলল, স্যার, আমি গরিব মানুষ। এই সোসাইটিতে গার্ডের চাকরি করি, সামান্য বেতন। কিছুদিন আগে আপনারা যখন এই সোসাইটিতে আসেন তখন পাখি বেবিকে খেলা করাতে ম্যাডাম প্রায় সোসাইটির গার্ডের এরিয়াতে আসতো। সেখানেই তার সাথে আমার পরিচয়। দুই একদিন কথা বলতে বলতে আমরা ভালো বন্ধু হয়ে যাই। একদিন উনি মনের দুঃখ প্রকাশ করে বলছিলেন উনি নাকি এই সংসার জবরদস্তি করছেন, যেখানে কোনো মানসিক সুখ শান্তি উনি পান না। তারপর ওনার চোখের জলে আমার মন গলে যায়। হাজার হলেও পুরুষ মানুষ আমি, ওনার প্রতি মায়া হয় আমার। তারপর আপনি অফিসে চলে গেলেই বেশি বেশি করে দেখা করতে থাকি। তারপর আমরা একে অপরকে ভালোবেসে ফেলি। আর আর আমাদের ভালোবাসাকে পূর্ণতা দিতে আমরা ফিজিক্যাল হই। মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। স্যার, আমার কাছে প্রমাণ আছে, আমি মিথ্যে কথা বলছি না। উনি আমাকে অনেক সময় হাত খরচ করার জন্য আর রুম বুকিংয়ের জন্য ক্যাশ টাকার সাথে নিজের গয়না খুলে দিতেন। গতকালও একটা দিয়েছেন, আপনি চাইলে আমি দেখাতে পারি। বলেই পকেট থেকে তনুর এক জোড়া ছোট্ট সোনার কানের দুল বের করে টি টেবিলের উপর রাখলো। তারপর আবার বলল, স্যার, আমি নিতে চাইতাম না। যদি কখনো ধরা পড়ে যাই, উনি বলতেন আপনার নাকি অনেক টাকা, তাই যত ইচ্ছা তত গহনা বানিয়ে যেতে পারবে। ভাগ্যিস কালকের গহনাটা আমি বেচে ফেলিনি, নয়তো আপনাকে আমি প্রমাণ দেখাতে পারতাম না। তনুশ্রী ছুটে গিয়ে তমালের সামনে দাঁড়িয়ে ঠাস করে এক চড় লাগিয়ে দিল কানে। তনুশ্রীর আঘাতে তমাল নামের ছেলেটা ধপ করে পড়ল ফ্লোরে। তনুশ্রী ছেলেটার কলার চেপে বলল, কেন মিথ্যে কথা বলছেন আপনি? কি ক্ষতি করেছি আমি আপনার? আপনার সাথে দুই একবার কথা হয়েছে, এটা সত্যি, কিন্তু সেটা নিতান্তই সাধারণ। এত বড় একটা বদনাম তুলতে আপনার বুক কাঁপছে না? ভালোই তামাশা করতে জানো দেখছি। বাহ, চমৎকার অভিনয়। তনুশ্রী দৌড়ে গিয়ে রুদ্রের পায়ের কাছে ধপ করে বসে পড়ল। দু পা জড়িয়ে ধরে টুকরে কেঁদে বলল, বিশ্বাস করো, আমি এমন কিছুই করিনি। ওই লোকটা মিথ্যে কথা বলছে। আমাকে অবিশ্বাস করো না রুদ্র, ভালোবাসি তোমাকে আমি, এই সংসারকে ভালোবাসি আমি। আমার মৃত বাবা মায়ের নামে শপথ কেটে বলছি,
এত বড় ব্যভিচার আমি করিনি। রুদ্র ইন্সপেক্টর আজিজ খানের দিকে তাকিয়ে বলল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর এভরিথিং। আপনারা প্লিজ এখন আসুন। ইন্সপেক্টর আজিজ খান বুঝলেন এই সময়টা একদমই প্রাইভেট, তাই যাওয়ার আগে জিজ্ঞাসা করলেন যে এই তমাল নামের ছেলেটির কি ব্যবস্থা করতে চান। রুদ্র তাকে ছেড়ে দিতে বললেন, কারণ দোষটা যেহেতু নিজের তাই অপরকে শাস্তি দিয়ে কোনো লাভ নেই। এমনিতেও ওর প্রাপ্যের মার ইতিমধ্যেই খেয়ে ফেলেছে, এর চেয়ে বেশি মারলে হয়তো ছেলেটা সারা জীবনের মতো পঙ্গু হয়ে যাবে। একটা দীর্ঘশ্বাস ফেলে ইন্সপেক্টর আজিজ খান তার দুই সঙ্গী আর তমাল বলে ছেলেটাকে নিয়ে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে গেলেন। তনু তখনও রুদ্রের পা ধরে অঝোর ধারায় কেঁদে চলেছে। বেশ কিছুক্ষণ সোফায় চোখ খিচে বন্ধ করে মাথার উপর হাত দিয়ে পড়ে রইল রুদ্র। আজ জীবনের সব কিছুই তার মিথ্যে বলে মনে হচ্ছে। যে মেয়েটাকে সে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছে, আজ তার থেকে এত বড় ধোঁকা মেনে নিতে পারছে না। তনুর গুমড়ে গুমড়ে কান্নায় বিরক্ত হয়ে পা সরিয়ে নিল রুদ্র। তনু উঠে রুদ্রের পা হাতটা ধরে টেনে ডুকরে কাঁদতে শুরু করলো। আমার দিকে তাকাও না একবার রুদ্র, একটাবার আমার চোখের দিকে তাকাও। আমি মিথ্যা কথা বলছি না, ওই ছেলেটা মিথ্যা কথা বলছে। একটা বাইরের ছেলের কথা শুনে আমাদের সম্পর্কে ফাটল ধরিও না রুদ্র। তনুর কথা শুনে রুদ্র ফট করে চোখ মেলে তাকালো। রক্ত লাল দুই চক্ষু দিয়ে যেন রক্ত গলে বেরোবে এক্ষুনি। তনু ওই দুটি চোখের চাহনি দেখে ভয় পেল। রুদ্র ভয়ঙ্কর চাহনি দিয়ে এক ঝটকায় তনুর হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলল। রুদ্রনীল সেনগুপ্তকে তোমার পাগল বলে মনে হয়, যে যা বলবে সেই কথা শুনে নাচবে? আমি বিনা প্রমাণে কোনো কাজ করি না। বলেই টি টেবিলে রাখা ল্যাপটপটা অন করলো। স্ক্রিনের উপর ভেসে উঠল গতকাল বিকেলের সিসিটিভি ফুটেজ। সেখানে দেখা যাচ্ছে তনু ছোট্ট পাখির হাত ধরে শপিং মলে ঢুকলো। তারপর কোথা থেকে একটা ছেলে এসে তনুশ্রীকে জড়িয়ে ধরলো। তারপর তনুশ্রীর হাত টেনে ধরে শপিং মলের বাইরে নিয়ে গেল। বেশ কিছুক্ষণ পর ফুটে উঠল একটা রেস্টুরেন্টের সামনের ফুটেজ। সেখানে পাখি রেস্টুরেন্টের পেছনের গার্ডেনে দাঁড়িয়ে চকলেট খাচ্ছে, আর তমাল নামের ছেলেটার বুকের সাথে মাথা রেখে চোখ বন্ধ করে জড়িয়ে ধরে আছে তনুশ্রী। বেশ কিছুক্ষণ পর তনুশ্রীকে কোলে তুলে রেস্টুরেন্টের ভিতরে থাকা লজে নিয়ে গেল তমাল, আর পাখি সেখানে কিছু ফুল গাছের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চকলেট খেতে ব্যস্ত। বেশ কিছুক্ষণ পর পাখি একা একা হাঁটতে হাঁটতে রেস্টুরেন্টের অন্য দিকে চলে গেল। সেখানে আরেকটি ফুটেজে দেখা গেল একজন বোরখা পরা মহিলা পাখির হাতে একটি চকোলেট ধরিয়ে দিল। পাখি সেটা খেয়ে কিছুক্ষণ পর ধপ করে মাটিতে বসে পড়ল। মহিলাটির সঙ্গে সঙ্গে পাখিকে কোলে তুলে নিয়ে হাঁটা ধরল সামনের দিকে। ব্যাস, এই পর্যন্ত দেখিয়ে পজ করে দিল ভিডিও। তারপর তনুশ্রীর দিকে তাকিয়ে রুদ্র বলল। এবার তুমি কি বলবে তনুশ্রী? আমার সংসার ভালো লাগে না, আমাকে ভালো লাগে না, সেটা আমাকে সরাসরি জানাতে পারো। আমার নিষ্পাপ ওই টুকুন দুধের শিশু কি ক্ষতি করেছে তোমার? বলো, কি ক্ষতি করেছে? আমার পাখি তোমাকে নিজের মায়ের জায়গায় বসিয়েছে, মা বলে জানে তোমাকে, আর তুমি কিনা শেষ পর্যন্ত তাকেই বিপদের মুখে ঠেলে দিলে। আসল কথা কি জানো? তোমার মতো মেয়েদের কারণে সমস্ত নারী জাতির বদনাম হয়। তোমার মতো মেয়েদের স্থান সংসারে নয়, প্রথেলে হওয়া উচিত। রুদ্র, বলেই ফুপিয়ে উঠল তনু। একদিকে মাথার যন্ত্রণা ক্রমে ক্রমেই বেড়ে চলেছে, অন্যদিকে মানসিক চাপ দুয়ে মিলে তনুকে যেন পাগল করে ছাড়ছে। মাথার মধ্যে অস্বাভাবিক যন্ত্রণার সাথে পুরো শরীর মৃদু কম্পিত হচ্ছে তনুশ্রীর। একেই পুরো দিন না খাওয়া, তার উপর ড্রাগসের ডোজের নিয়ম অনুসারে সময় মতো যদি ডোজ না পড়ে তাহলে শরীরে পার্শ্ব প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ফলাফল স্বরূপ মাথায় যন্ত্রণা, গা কাঁপানো, এই সমস্ত উপসর্গ শুরুতে তৈরি হয়। তারপর ধীরে ধীরে ডোজের ব্যবধান যত বাড়তে থাকে, ড্রাগ অ্যাডিক্ট মানুষটি মানসিক রোগীতে পরিণত হয়। আজ সারাদিন ডোজ পড়েনি, তাই তনুর প্রাথমিক উপসর্গগুলো শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। রুদ্রের কথাগুলো শুনে কিছু বলতে যাবে তখনই মাথার যন্ত্রণা ভো ভো করে বেড়ে উঠল। রুদ্র আবার বলল। কেন করলে এসব তুমি? কিসের অভাব রেখেছি আমি তোমার? খাবার দাবার, আশ্রয়, মান সম্মান, অর্থ, ধন সম্পদ, প্রতিপত্তি, এমনকি শারীরিক সুখ কি দেইনি তোমাকে? এতে তোমার মন ভরেনি? শেষ পর্যন্ত একটা গার্ডের সাথে। ছি তনু, আমার ঘৃণায় গা গুলিয়ে উঠেছে যে তোমাকে আমি আমার ঘরের লক্ষ্মী আসনে বসিয়েছিলাম। তুমি তো রাস্তার কল গার্লসদের থেকেও জঘন্য।
আরে তারা তো পেটের দায়ে শরীর বেচে, আর তুমি ছি। মাথার যন্ত্রণা মানসিক যন্ত্রণায় পাগল হয়ে দুহাত দিয়ে কান চেপে ধরে তনু চিৎকার করে বলে উঠল, ব্যাস রুদ্র ব্যাস, আমি আর সহ্য করতে পারছি না। প্লিজ চুপ করো, মুক্তি দাও আমায়। রুদ্রের মাথায় ক্রোধের আগুনে যেন ঘি পড়ল মুক্তি চাওয়ার কথা শুনে। দাঁতে দাঁত চেপে তনুর ডান হাতটা খপ করে ধরে টানতে টানতে নিয়ে চলল একদম নিচে অ্যাপার্টমেন্টের বাইরে। তারপর অ্যাপার্টমেন্টের গেট থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে বলল, নাও, দিয়ে দিলাম তোমায় মুক্তি, আর জীবনেও যেন তোমার মুখ না দেখতে হয়। রাত তখন অনেক, প্রায় 10:30 বাজে। রুদ্র তনুশ্রীকে রাস্তায় ফেলে গেটের কাছে দারোয়ানকে বলল যেন কোনো মতেই তনুশ্রীকে ভেতরে ঢুকতে না দেওয়া হয়। তারপর হন হন করে উপরে উঠে গেল। আর এদিকে ডুকরে ডুকরে কাঁদতে লাগলো তনুশ্রী। চিৎকার করে গলা ফাটিয়ে বলতে লাগলো, বিশ্বাস করো রুদ্র, আমি এমন করিনি, আমি কোনো বাজে কর্ম করিনি। ভালোবাসি তোমায় রুদ্র, আমার ভালোবাসা মিথ্যে নয়। একদিন তুমি বুঝবে, আমায় খুঁজবে, কিন্তু সেদিন তুমি আমায় আর পাবে না। তনুশ্রীর কথাগুলো শুনতে পেলেও গুরুত্ব দিল না রুদ্র। একবারও পেছন ফিরে তাকালো না, দেখলো না তার বয়সী আজ থেকে তার জীবন থেকে চিরদিনের মতো বিদায় নিতে চলেছে। একবারও মাথায় আসলো না সে সনাতন আর নীলিমাকে কি জবাব দেবে, কি উত্তর দেবে তার মা আর বাবাকে। পাখি যখন তার মাম্মাকে খুঁজবে, কি উত্তর দেবে পাখিকে। রাতের গাঢ় কালো আধারের বুক ছিঁড়ে ছুটে চলেছে 4 চাকার যানবাহন দিল্লির সড়কের উপর দিয়ে। রাত্রি তখন একটার ঘর ছেড়েছে। কিছুক্ষণ আগে ডক্টর স্বপ্নময় চক্রবর্তী আর তার বন্ধু ডক্টর দেবর্ষী গুহ কলকাতা থেকে দিল্লিতে একটি বিশেষ কনফারেন্স অ্যাটেন্ড করতে এসেছেন। তাদের ফ্লাইট রাত প্রায় 12টা নাগাদ ল্যান্ড করলেও এয়ারপোর্ট থেকে বেরিয়ে জ্যামে আটকে গেলেন। প্রায় ঘন্টা খানেক আটকে থাকার পর ছাড়া পেলেন। তাই ভাড়া করা উবার রাস্তা ফাঁকা দেখে সাই সাই করে ছুটে চলেছে হোটেলের দিকে। দুই বন্ধুর চোখেই ক্লান্তি, একজন হার্ট স্পেশালিস্ট আর একজন নিউরোসার্জন। সারা দিন কলকাতার হসপিটালে রোগীদের পরিষেবা দেবার পর সন্ধ্যার ফ্লাইটে দুজনে বেরিয়ে এসেছেন দিল্লিতে কনফারেন্স অ্যাটেন্ড করার উদ্দেশ্যে। বিশাল সোসাইটির বড় গেটের সামনে রাস্তায় বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে তনু। এতদিন সে দিল্লির বুকে এসেছে, কখনো একা একা রাস্তায় চলেনি, ফেরেনি। আজ এই রাতের অন্ধকারে গেটের বাইরের শুনশান জায়গায় একা একা বসে কাঁদতে হচ্ছে নিয়তির ফেরে। যে মানুষটার হাত ধরে সুদূর বিদেশ ভূমিতে পাড়ি জমিয়েছিল, সেই মানুষটা ওকে আজ অবিশ্বাস করে আবর্জনার মতো ছুঁড়ে ফেলেছে রাস্তায়। এমনিভাবেই পার হলো আরও ঘন্টা খানেক সময়, কিন্তু রুদ্র আর নিচে নামলো না। একটা বার চিন্তা করেও দেখলো না এই রাতের আধারে একটা যুবতী মেয়ে ঠিক কতটা সুরক্ষিত। যেখানে বছর কয়েক আগে দিল্লিতে ভয়াবহ ধর্ষণ কাণ্ড হয়েছিল, নির্ভয়া কাণ্ড, যা মনে করলে আজও মানুষের হৃদয় আতঙ্কে সংকুচিত হয়ে যায়। গেট থেকে অ্যাপার্টমেন্টের বিল্ডিংগুলো বেশ ভেতরে। গেটের সামনে মধ্যম বয়সী দুইজন গার্ড দাঁড়িয়ে। গেটের সামনে ধুলোর মধ্যে দুই হাঁটুতে মুখ গুজে কেঁদে চলেছে তনু। মাথায় প্রবল যন্ত্রণা, মাঝে মাঝে দু হাতে চুল খামছে ধরছে। ঠিক এমন সময় কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে মুখ উঁচিয়ে তাকালো তনু। ভাবলো রুদ্র এসেছে হয়তো। মুখ তুলে তাকাতেই দেখে গেটের সেই দুজন গার্ড কেমন জানি নোংরা দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। ওদের মধ্যে একজন গার্ড ওর দিকে তাকিয়ে হিন্দিতে বলে উঠল, আপনি এখানে এভাবে বসে কান্না না করে আমাদের সাথে চলুন, আপনার কোনো অসুবিধা হবে না। তনু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল তাদের দিকে। তারপর আস্তে করে কাঁধের থেকে হাত সরিয়ে দিল। উঠে দাঁড়ালো মাটি থেকে। তখন তার একজন গার্ড এসে ওর এক হাত চাপটে ধরে বলল, আরে এভাবে আমাদেরকে ভয় পাচ্ছেন কেন? আমরা আপনার কোনো ক্ষতি করব না, শুধুমাত্র একটু আদর করে দেব। লোকগুলোর উদ্দেশ্য বুঝতে পেরে এক ছটকায় গার্ডের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে দিল, খিচে দৌড়। কারণ ও জানে আশেপাশে জায়গাটা সম্পূর্ণ ফাঁকা, তার উপরে রাত হওয়ায় পুরো শুনশান জনমানবহীন। ও দৌড়তে দৌড়তে পুরো সোসাইটি এরিয়া পার করে একদম মেইন রাস্তার ধারে এসে দাঁড়ালো। একে তো মাথায় যন্ত্রণা, তার উপরে মানসিক কষ্ট, কি করবে কিছুই মাথায় আসছিল না। এর মধ্যে হঠাৎ নজর যায় পেছন
দিকে। তাকিয়ে দেখে সেই গার্ড দুইজন আরও দুজনকে সঙ্গে করে নিয়ে ওর দিকেই দৌড়ে আসছে। ভয় পেয়ে যায় তনু, বুঝতে পারে আজ ওর মারাত্মক কিছু ক্ষতি হতে চলেছে। পুনরায় আবার দৌড় শুরু করে, নিজের সর্বশক্তি দিয়ে দৌড়তে থাকে হাইওয়ে ধরে। হাইওয়ের পাশ দিয়ে দৌড়ানোর সময় সা সা করে গাড়িগুলো চলে যেতে লাগলো, কিন্তু তনুর তাতে ভ্রুক্ষেপ নেই। যে করেই হোক নিজেকে বাঁচাতে, নিজের সম্মান বাঁচাতে এই মুহূর্তে ওকে পালাতে হবে, এই ভেবেই চোখ বন্ধ করে দৌড়তে লাগলো। হঠাৎ দৌড়তে দৌড়তে কখন যে একটা গাড়ির সামনে চলে এলো বুঝতেই পারেনি। স্বপ্নময় আর দেবর্ষী কারে পিঠে হেলান দিয়ে ঘুমে মগ্ন। এদিকে উবার ড্রাইভার দূর থেকে একটা মেয়েকে ছুটে আসতে দেখে গাড়ির এমার্জেন্সি ব্রেক আচমকাই কষে, ফলে গাড়ি হঠাৎ করেই থেমে যায়। ঘুমন্ত দুই যুবক আচমকা ব্রেক কষার ফলে সামনে সিটে বাড়ি খায়, ফলে কপালে তো লাগেই, সাথে ঘুমটাও ভেঙে যায়। দুজনেই মাথা ডলতে ডলতে থাকে। ড্রাইভার আর বাকি দুজন তৎক্ষণাৎ গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে এসে দেখে শাড়ি পরা একটা মহিলা রাস্তার মাঝে পড়ে আছে। স্বপ্নময় দ্রুত দৌড়ে মেয়েটার কাছে গিয়ে বসে মাথায় হাত দিয়ে উপরে তুলে নাকের কাছে আঙ্গুল নিয়ে দেখে এখনো শ্বাস প্রশ্বাস চলছে, কপালে হালকা একটু কেটেছে, কিন্তু এই মুহূর্তে সেন্সলেস। বাকি দুজনও ছুটে এসে পাশে এসে দাঁড়ায়। তারপর সামনের দিকে তাকিয়ে দেখে চারজন লোক এদিকে আসতে গিয়েও থেমে দাঁড়িয়ে আছে দূরে, আর ওদেরকে দেখছে। ওদের বুঝতে বাকি থাকে না মেয়েটিকে এই শয়তানগুলো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে পিছু নিচ্ছিল, তাই হয়তো নিজেকে বাঁচাতেই দৌড়ে আসতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মেয়েটার। বেশি কিছু না ভেবে দুজনে মিলে নিয়ে যায় তনুকে হসপিটালে। আজ কেন জানি চোখের থেকে ঘুমগুলো উড়ে পালিয়েছে অষ্টাদশী কন্যার। বালিশে শুয়ে একটুও শান্তি পাচ্ছে না সে। মাঝে মাঝে মুচকি মুচকি হাসি হাসছে ঠোঁটের কোণায়, কখনো আবার অজানা ভালো লাগায় বুকের মাঝে ঠিপ ঠিপ শব্দ হচ্ছে। এক অজানা অনুভূতির শিহরণ ছুঁয়ে যাচ্ছে কানের লতিতে, গলার ভাঁজে, কখনো বা পেটের মাঝখানে। এই যে এই মুহূর্তে অনুর অবস্থা বেহাল। এই নতুন অজানা অনুভূতির নাম কি সে জানে? না, সে জানে না। এই যে পেটের মধ্যে এখন সুরসুরি লাগছে, এগুলোর কারণ কি সে জানে? তাও সে জানে না, কিন্তু ভালো লাগছে তার। যতবার আজকের দিনটা মনে পড়ছে ততবার অজানা ভালো লাগা বুকের মাঝে ছেয়ে যাচ্ছে। অনু বেড থেকে নেমে জানালার পাশে এসে দাঁড়ালো। হাতটা আপনা আপনিই চলে গেল ডান গালে, যেখানে পীযূষের আদুরের ছোঁয়া এখনো লেগে আছে মনে হচ্ছে। মনে পড়ল সকালের ঘটনা। পার্কিং এরিয়ায় গাড়িতেই বসে অনুর জন্য অপেক্ষা করছিল পীযূষ। অনু আসার পর গাড়ি নিয়ে বেরিয়ে এলো বাড়ির উদ্দেশ্যে, কিন্তু কিছু দূর যেতেই পীযূষ জিজ্ঞাসা করলো, আজ তোমার কলেজ আছে? না। বেড়াতে যাবে আমার সাথে? কালকের মতো জায়গায়? একদমই না। আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না। আমাকে তোমার বিশ্বাস হয় না? না। কেন? ছি, এটা কোনো পার্টি হলো যেখানে সব মাতলামি করে? কারো শরীরে কাপড়ের মধ্যে কোনো শালীনতা নেই, যেখানে আমন্ত্রিত অতিথিদের জন্য কোনো সম্মান নেই, তারা ঠিকমতো খেয়েছে কিনা তার খোঁজ কেউ রাখে না। এটাকে আপনি পার্টি বলেন? পীযূষ সব কথা শুনে হেসে ফেলল। সত্যিই তো, এটা কোনোভাবেই পার্টি নয়, বরং হ্যাং আউট বলা যায়। তবুও ভালো লাগলো অনুর মন মানসিকতার পরিচয় পেয়ে, কারণ এ যুগের শহরে মেয়েরা পার্টির বলতে যেখানে অজ্ঞান, সেখানে অনু একদম ভিন্ন। যাকে বলে সাধারণের মাঝে অসাধারণ। ওর বয়সী মেয়েরা যেখানে পার্টি, বয়ফ্রেন্ড এইসব নিয়েই ব্যস্ত, সেখানে এই মেয়েটা এসবের ধারে কাছেও নেই। ভেবে আবার একটু মুচকি হাসি হেসে বলল, আমাকে ভরসা করতে পারো, এবার আর ঠকবে না। অনু অবাক চোখে তাকিয়ে রইল পীযূষের দিকে, আবার গাড়ি স্টার্ট দিয়ে এগিয়ে চলল সামনে। প্রায় সকাল 8:30টায় একটা ধাবার সামনে এসে দাঁড়ালো গাড়ি। পীযূষ নেমে অনুর হাত ধরে নিয়ে বসলো চেয়ারে। সেখানে সকালবেলায় জলখাবার হিসেবে লুচি আর ছোলার ডাল বিক্রি হচ্ছিল, সেটাই খেয়ে রওনা হলো। প্রায় ঘন্টা 2 ড্রাইভ করার পর গাড়ি এসে পৌঁছলো একটি গ্রাম্য পরিবেশে। সেখানে নদীর পাড়ে বিরাট এলাকা
এলাকা জুড়ে রিসোর্ট করা। সেখানেই একটা রুম বুক করে লাগেজ রেখে বেরিয়ে এলো বাইরে। সেখানে দুপুরের হোমমেড ফুড অর্ডার করে এগিয়ে গেল সামনের বিরাট আমবাগানের দিকে, যেটি নদীর পাড়ে বিরাট এলাকা জুড়ে রয়েছে। সেখানে নদীর থেকে ঠান্ডা হাওয়ার শরীর মন চুরিয়ে যাচ্ছে। আমবাগানের কাছে অনেক বসার জায়গাও আছে। গাছের ছায়ায় নরম ঘাসের লন আছে। পীযূষ অনুর হাত ধরে ঘাসের উপর বসে পড়ল, তারপর বলল, পছন্দ হয়েছে? ভীষণ। আমি আগে কখনো এত সুন্দর জায়গাতে আসিনি। থ্যাঙ্কস। এটা আমার ভীষণ পছন্দের একটা জায়গা। যখনই আমার মন খারাপ হয় তখন এইখানে সময় কাটাতে চলে আসি। আপনার আবার মন খারাপও হয়? কিন্তু কেন? কেন, আমার কি মন খারাপ হতে নেই নাকি? মন থাকলেই তো খারাপ হবে, স্বাভাবিক। কেন, তোমার খারাপ হয় না? হয় যখন কেউ আমাকে বকা দেয় তখন। ও, তার মানে আমি বকলে তোমার মন খারাপ হয়, তাই তো? হুম। ঠিক আছে, আর বকবো না। এবার খুশি? আপনার কোনো বন্ধু নেই? কেন? আসলে আমার যখন মন খারাপ হয় তখন পলি আর টিনির কাছে চলে আসি, আর ওরা আমাকে এত হাসায় আমার মন একদম ভালো হয়ে যায়। তাই জিজ্ঞাসা করেছিলাম আর কি। বন্ধু তো অনেক আছে, কিন্তু মন খারাপের বন্ধু একটাও নেই যে আমাকে মন ভালো করার জন্য হাসাবে। কথাটি শুনে ভীষণ মন খারাপ হলো অনুর। ইস, মানুষটার কত দুঃখ। মানুষটা তাকে তো কত সমস্যা থেকে বাঁচিয়েছে, তবুও প্রতিদানে কখনো কিছুই চায়নি। আচ্ছা, সে কি তাকে বন্ধুত্ব দিতে পারবে না? মন খারাপের বন্ধু হয়ে একটু ভালো রাখলে ক্ষতি কি? ফট করে ডান হাতটা বাড়িয়ে দিয়ে বলল, ফ্রেন্ডস, আমি আপনার মন খারাপের বন্ধু হতে চাই। হতে পারি, কিন্তু কিছু শর্ত আছে। কি শর্ত? আমরা একে অপরের থেকে কোনো কিছু সিক্রেট রাখবো না। কেউ কিছু গিফট দিলে খুশি মনে গ্রহণ করব, আর কেউ কাউকে কোনো পরিস্থিতিতেই অবিশ্বাস করব না। সর্বোপরি যে কোনো পরিস্থিতি আমরা একে অপরের সাথে পাশে থাকবো। এগুলো যদি মানতে পারো তাহলে বন্ধুত্ব করব। বলো রাজি? রাজি। পীযূষও হ্যান্ডশেক করে বন্ধুত্ব গ্রহণ করলো। তারপর সারাদিন দুজনে মিলে ভীষণ মজা করলো। বিকালে নৌকায় চড়ে নদী ভ্রমণ করলো, একসাথে অনেক ছবি তুললো। সন্ধ্যার পর যখন রওনা দিল তখন অনু গাড়িতে বসে পীযূষের দিকে তাকিয়ে বলল, আমি না একটা সিক্রেট লুকিয়েছি আপনার থেকে। কি? আমি না কাল রাতে আপনার আর চিত্রার সব কথা শুনে ফেলেছি। আমি জানি তুমি দরজায় দাঁড়িয়ে উঁকি দিচ্ছিলা। চিত্রা আমার গার্লফ্রেন্ড নয়, ইনফ্যাক্ট কেউই নয়। এক সময় আমি ওনাকে দিয়ে ভাবতাম, বাট ও একটা প্রতারক। যে আমার সময় আমার কাছের মানুষ হিসাবে ওকে ভাবতাম, তখন ও আমাকে ছেড়ে এক টাকাওয়ালাকে বেছে নেয়। আমার ভালোবাসা আবেগ অনুভূতি দেয়, দুপারে মারিয়ে চলে যায়। আমার 5 বছরের অনুভূতিদের টাইম পাসের নাম দেয়। সব শেষ বলে আমার মতো ভিখারি নাকি ওকে পাবার স্বপ্ন দেখার যোগ্য না। তখন আমি ভীষণ ভেঙে পড়ি, ডিপ্রেশনে চলে যাই। সব সময় মনে হতো নিজেকে শেষ করে ফেলি, কিন্তু নীতি দিদি আর রুদ্রদা সব সময় আমার সাথে ছিল। আমাকে বোঝাতো, সান্ত্বনা দিত, সাহস দিত। তারপর ধীরে ধীরে রুদ্রদার সাথে যুক্ত হয়ে বিজনেস শুরু করি। নিজেকে ওই খারাপ সময় থেকে বের করার উদ্দেশ্যে দিন রাত কাজের সাথে ডুবিয়ে রাখি। কেটে যায় 4 বছর। শেষে এখন আমি এক জায়গায়, মানে ভিখারি থেকে দা পীযূষ দাশগুপ্ত হয়ে গেলাম। বলেই ফোপানির আওয়াজ শুনতে পায় পীযূষ। পাশে তাকিয়ে দেখে অনু মুখে ওড়না চাপা দিয়ে কাঁদছে। সাথে সাথে গাড়ির ব্রেক করে পীযূষ। অনুর দিকে তাকিয়ে তাড়াতাড়ি তার দিকে ঝুঁকে বলে, অনু, কি হয়েছে? কাঁদছো কেন? কোথাও ব্যথা পেয়েছো? পেট ব্যথা করছে? মাথা ব্যথা করছে? প্লিজ লজ্জা পেও না, বলো আমাকে। আপনি কিভাবে পারলেন এত দুঃখ সহ্য করতে? এত কষ্ট কিভাবে সহ্য করলেন? আমার শুনে এত কান্না পাচ্ছে। বলেই আবার কাঁদতে লাগলো অনু। পীযূষ অনুর কান্না দেখে বিমোহিত হলো। হৃদয় সিক্ত হলো গভীর প্রণয়ে। মনের মধ্যে জমা অনুভূতির সাগরে জোয়ার নামলো। দু চোখে ভিড় জমালো অশ্রুর দল। অনুকে দুহাতে টেনে বুকের মাঝে জড়িয়ে ধরে একটা গভীর চুম্বন আঁকলো ডান গালে। বলল, অনু, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ফুল, যার মধ্যে রন্ধ্রে রন্ধ্রে শুধু পবিত্রতা ভরা। তুমি খুব ভালো, আমার হৃদয় হরণী।
সকালে তখন ঘড়ির কাঁটায় বাজে 8:30। রুদ্র সারা রাত তো চোখের পাতা এক করতে পারেনি চিন্তায়। সকালের দিকে একটু চোখের পাতা লেগে এসেছিল। ফোনের কর্কশ আওয়াজে ঘুম ভেঙে গেল রুদ্রের। ফোন রিসিভ করতে ওপাশ থেকে ভেসে এলো এক নারী কণ্ঠ। মে আই স্পিক টু রুদ্রনীল সেনগুপ্তা? ইয়েস, স্পিকিং। আপনি প্লিজ একটু সিটি হসপিটালে আসতে পারবেন স্যার? ইটস আর্জেন্ট। কেন? ডক্টর দেশে আপনার সাথে ইমিডিয়েট মিট করতে চান। আপনার ওয়াইফ গতকাল ভর্তি ছিল, তাকে কিছু টেস্ট করা হয়। কাল রাতে রিপোর্টগুলো এসেছে, সেখানে অনেক কিছু এসেছে যা নিয়েছে, আর সরাসরি আপনার সঙ্গে কথা বলতে চান। কথাগুলো শুনেই রুদ্রের কাছে কেমন জানি মনে হলো। পাখির দায়িত্ব মিসেস শর্মার উপর দিয়ে চটপট রেডি হয়ে বেরিয়ে গেল হসপিটালে। সামনাসামনি চেয়ারে বসে আছে ডক্টর দেশাই আর রুদ্র। ডক্টর দেশাই রিপোর্টগুলোতে চোখ বোলাতে বোলাতে রুদ্রকে প্রশ্ন করলেন। আপনি কি জানেন আপনার ওয়াইফ মারাত্মকভাবে ড্রাগ অ্যাডিক্টেড? হোয়াট? রিল্যাক্স মিস্টার সেনগুপ্তা। আপনার ওয়াইফ কি রেগুলার বাড়িতে আসা যাওয়া করতেন? না। আমি আগে থেকেই সন্দেহ করেছিলাম, কারণ ওনার ব্লাডে যে মেডিসিন পাওয়া গেছে সেটি ইনজেকশন অথবা নাসাল স্প্রে মাধ্যমে নেওয়া যায় না, কারণ এটি একটি ব্র্যান্ড মেডিসিন, মারাত্মক নেশার মেডিসিন। এটি সাধারণত অতিরিক্ত মানসিক চাপে যে সমস্ত রোগীরা থাকে তাদের সাময়িক স্মৃতি ভ্রষ্ট করার জন্য ব্যবহার করা হয়, তাও খুব সামান্য পরিমাণ। তবে আপনার স্ত্রী বেশ অনেক দিন ধরেই এটি দেওয়া হয়েছে, অথবা উনি নিজে নিয়েছেন। আচ্ছা, আপনি কি কোনো সিমস্টমস দেখেননি আপনার ওয়াইফের মধ্যে? এই যেমন ধরুন ভুলে যাওয়া, সবসময় উৎফুল্ল থাকা, মাঝে মাঝে অতিরিক্ত শারীরিক চাহিদা। কথাগুলো শুনে রুদ্রের হাত পা কাঁপতে লাগলো। কাঁপা কাঁপা কণ্ঠে রুদ্র সিমটমসগুলোর কথা স্বীকার করলো। তখনই ডক্টর বললেন, মিস্টার সেনগুপ্তা, আপনাকে ইমিডিয়েটলি আপনার ওয়াইফের ট্রিটমেন্ট করাতে হবে, নয়তো খুব তাড়াতাড়ি উনি মানসিক রোগীতে পরিণত হতে পারেন। কারণ এই মেডিসিন উনি এখন যদি নেওয়া ছেড়ে দেন, মাত্রাতিরিক্ত মাথার যন্ত্রণায় হয়তো ভুলবশত আত্মহত্যা পর্যন্ত করতে পারেন। তাই আমি সাজেস্ট করব যত তাড়াতাড়ি পারেন মিস সেনগুপ্তকে আপনি হসপিটালে ভর্তি করান আর ইমিডিয়েট ট্রিটমেন্টের ব্যবস্থা করুন। ডাক্তারের চেম্বার থেকে রিপোর্টগুলো হাতে নিয়ে রুদ্র হসপিটালের রিসেপশনে থাকা একটি চেয়ারে ধপ করে বসে পড়ল। দু হাতে চেপে ধরল নিচের মাথার চুল। ওর প্রেয়সীকে কেউ একজন ড্রাগস দিচ্ছিল তা সে জানেই না, আর একটা অসুস্থ মানুষকে সে ভুল বুঝে বাড়ি থেকে জ্বালিয়ে দিল। না জানি এখন কোথায় কেমন ভাবে আছে। দু চোখ দিয়ে গড়িয়ে পড়ল জল। তাড়াতাড়ি উঠে দৌড়ে বেরিয়ে পড়ল গাড়ি নিয়ে তনুশ্রীকে খুঁজতে। কথাই বলে দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না। রুদ্রের অবস্থা তাই হয়েছে। এবার দেখার পালা রুদ্রের তনুকে খুঁজে পেতে হলে কি কি পরীক্ষা দিতে হয়। সবসময় নারী কেন অগ্নি পরীক্ষা দেবে? অগ্নি পরীক্ষা তো তাদের হওয়া উচিত যারা অবিশ্বাস নিয়ে বাঁচে।